হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 15/11/2023, 15ই নভেম্বর 2023-এর ফার্স্ট শিফটে এসএসসি দিল্লি পুলিশের যে এক্সাম হয়েছিল সেই এক্সামেরই জেনারেল অ্যাওয়ারনেসের 50খানা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা আমাদের আজকে ক্লাস নম্বর 4। দিল্লি পুলিশের 3খানা ক্লাস ইতিমধ্যে হয়ে গেছে। তো যারা ক্লাসগুলো করোনি অবশ্যই বলবো তোমরা ক্লাসগুলো করে নাও। প্লে লিস্ট করে দিয়েছি আমি, ঠিক আছে? প্লে লিস্ট করে দিয়েছি, প্লে লিস্টে গিয়ে আগের ক্লাসগুলো দেখে নেবে। এই কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এসএসসি, জিডি, এমটিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এই সকল এক্সামের জন্য, ঠিক আছে? তো এবার দেখো, তোমাদের আগের দিন একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, যেটা খুবই সহজ একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের মুদ্রার নাম কি? তো সঠিক অ্যান্সার কী হবে? সবাই জানো যে টাকা। তো সবাই জানে টাকা, কিন্তু কমেন্ট করে জানিয়েছে কজন? সর্বপ্রথম জানিয়েছে রূপন্ত। রূপন্ত সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিয়েছে, তারপরে দিয়েছে মৌ দিয়েছে, এবং দিয়েছে বড়মা এডুকেশন। তিনজনই সঠিক অ্যান্সার দিয়েছে, আর বাকিটা কেউ কমেন্টই করেনি। তো কমেন্ট করে জানাও এই সকল অ্যান্সারগুলো, যেগুলো তোমরা জানো তা সত্ত্বেও তোমরা কিন্তু কমেন্ট করছো না, জানা সত্ত্বেও কমেন্ট করছো না। তো তোমাদেরকে বলবো, অ্যান্সার যেটা পারো, তোমাদের যেটা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার তোমাদের আজকে যে হোমওয়ার্কটা থাকবে, লোকসভায় কে বার্ষিক বাজেট পেশ করেন? লোকসভায় কে বার্ষিক বাজেট পেশ করেন? কেন্দ্রীয় অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, না হচ্ছে ভারতের ব্যয় নিয়ামক ও মহানিরীক্ষক, না হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী? তো কোনটা হবে সঠিক অ্যান্সার সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এবার চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। তো ক্লাসের শুরুতেই সবাইকে বলবো আগে লাইক করে দাও। ক্লাসে দেরি না করে কেউ, সবাই লাইক করে দাও আগে দেখি। সবাই সর্বপ্রথম ক্লাসটাকে লাইক করো। এবার চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। মিশরের কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন আইএসএসএফ বিশ্বকাপ 2022 ভারত কয়টি পদক জিতেছে? বলো। মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়েছিল এই আইএসএসএফ বিশ্বকাপ 2022-এর। তো সেখানে ভারত কয়টি পদক জিতেছিল? 7টি পদক জিতেছিল। ভালো করে মনে রাখো, টোটাল 7খানা পদক জিতেছিল, যার মধ্যে স্বর্ণ ছিল 4টি, রৌপ্য ছিল 2টি, আর ব্রোঞ্জ ছিল 1টি। মোট 7টি পদক জিতেছিল, আর 7টি পদক জিতে ভারত কিন্তু শীর্ষ হয়েছিল, মানে প্রথম স্থানে রয়েছিল, এবং দ্বিতীয় স্থানে রয়েছিল কে? নরওয়ে, যারা 6টি পদক জিতেছে, 3টা স্বর্ণ, 1টা রৌপ্য এবং 2টো ব্রোঞ্জ, ঠিক আছে? তো ফার্স্ট এবং সেকেন্ড দুটো জেনে গেলে, তাই কি না? এবার দেখো 2 নম্বর কোশ্চেন। নর্তকী নটরাজ 2019 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত একজন ভারতীয় ড্যাশ নৃত্যশিল্পী? বলো। নর্তকী নটরাজ, এটা আমরা আগেও আলোচনা করেছি তোমাদের। নর্তকী নটরাজ যিনি কিন্তু একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী, তাই তো? একটি হিন্দু মন্দিরের সবচেয়ে ভিতরের দেবালয় যেখানে প্রধান দেবতার মূর্তি স্থাপন করা হয় তাকে বলা হয় কি? বলো। হিন্দু মন্দির, যে কোনো হিন্দু মন্দিরের সবচেয়ে ভেতরের দেবালয় যেখানে প্রধান দেবতার মূর্তি স্থাপন করা হয়, তো সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় গর্ভগৃহ। গর্ভগৃহ বলা হয়। নিচের ভারতের কোন রাজ্যে পুরানো বাঁশের ড্রিপ সেচ প্রযুক্তি এখনও কৃষিতে ব্যবহার করা হয়? এই যে পুরনো বাঁশের ড্রিপ সেচ, যেটা কি কাজে ব্যবহার করা হয়? কৃষিতে ব্যবহার করা হয়। তো সেটা কোন রাজ্যে, ভারতের কোন রাজ্যে ব্যবহার করা হয়? এটা মেঘালয়, ভারতের মেঘালয় রাজ্যে ব্যবহার করা হয়। কোন সাংবিধানিক সংশোধনী আইন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিচারক নিয়োগের কলেজিয়াম পদ্ধতিতে প্রতিস্থাপন করেছে? কোন সাংবিধানিক সংশোধনী আইন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে বিচারক নিয়োগের কলেজিয়াম পদ্ধতিকে প্রতিস্থাপন করেছে? কলেজিয়াম পদ্ধতিকে প্রতিস্থাপন করেছে কোন সংশোধন? এটা হচ্ছে 99তম সংশোধনী আইন। 99তম সংশোধনী আইন, এখান থেকে দেখে নাও, এর তথ্যটা খুবই ইম্পর্টেন্ট। এই 99তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারক নিয়োগের
কলেজিয়াম পদ্ধতির পরিবর্তে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন হয়েছে, অর্থাৎ NJAC। তাহলে এভাবে কোশ্চেন আসতে পারে, তাই কি না? এই 99তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারক নিয়োগের কলেজিয়াম পদ্ধতির পরিবর্তে কি নিয়ে আসা হয়েছে, না হচ্ছে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন হয়েছে। ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন হয়েছে, ঠিক আছে। 6 নম্বর দেখো, বক্সার যুদ্ধ। বক্সার যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব দেন কে? বক্সার যুদ্ধটাও আলোচনা করেছি আগে দিয়ে তোমাদের, বলো। বক্সার যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন হেক্টর মুনরো দিয়েছিলেন। এখান থেকে দেখে নাও, বাংলার নবাব মীর কাসিম, আউধের নবাব এবং মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত সেনাবাহিনী আর হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই যুদ্ধটি হয়েছিল। কোথায় হয়েছিল, না হচ্ছে বিহারের একটি ছোট্ট শহর বক্সারে 22 অক্টোবর 1764 সালে। এটাও ভালো করে মনে রাখবে সালটা, 1764 সালে। আর এই যুদ্ধতে তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করেছিল। আর হচ্ছে 1765 সালে এলাহাবাদ চুক্তি দ্বারা এই যুদ্ধের অবসান হয়। তাহলে যুদ্ধটা হয়েছিল 1764 সালে, আর 1765 সালে এলাহাবাদ চুক্তি দ্বারা যুদ্ধের অবসান হয়। তো এই কথাগুলো যে নোটসগুলো দিচ্ছি, এই যে ছোটো ছোটো নোটসগুলো দিচ্ছি, এইগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এগুলো থেকেই কিন্তু পরবর্তীতে কোশ্চেনগুলো কিন্তু পাবে তোমরা। তারপর দেখো 7 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যগুলি উল্লেখ রয়েছে? তো এটা আমরা বহুবার MTS এর ক্লাস আলোচনা করেছি, মৌলিক কর্তব্য। তো মৌলিক কর্তব্য অনুচ্ছেদ নম্বর 51A, তাই তো? অনুচ্ছেদ নম্বর 51A এর সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে এখান থেকে দেখে নাও এই যে তথ্যটা, সংবিধানের পার্ট 4A এর অধীনে কিন্তু ধারা 51A এর মৌলিক কর্তব্যগুলো অন্তর্ভুক্ত। পার্টটা ভালো করে মনে রাখো, 4A, পার্ট 4A আর হচ্ছে ধারা 51A। তারপরে এই যে দাগ দিয়ে দিচ্ছি, দেখো প্রত্যেকটা যে দাগ দেওয়া রয়েছে ওই জিনিসগুলো মনে রাখতে হবে। শরণ সিং কমিটির সুপারিশ অনুসারে 1976 সালে 42তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে নাগরিকদের মৌলিক দায়িত্ব বা কর্তব্যের ধারণাটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। তারপরে সর্বপ্রথমে ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল 10টি। প্রথমে কটা ছিল? মৌলিক কর্তব্য 10টি ছিল। তো পরবর্তীতে 2002 সালে 86তম, ভালো করে মনে রাখো, 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরও একটা মৌলিক কর্তব্য তালিকায় যুক্ত করা হয়েছে। আর বর্তমানে তাহলে মৌলিক কর্তব্য কতগুলো হলো? 11টি মৌলিক কর্তব্য রয়েছে। তাহলে এই যে তথ্যটা দিলাম খুবই ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের জন্য। এরপরে দেখো 8 নম্বরে, নিচের কোন ভারতীয় খেলোয়াড় এস এগেনস্ট অডস শিরোনামের আত্মজীবনী লিখেছেন? এস এগেনস্ট অডস, বলো। যারা আমাদের পুরনো যদি MTS ক্লাস করে থাকো না, এখানের অ্যান্সারগুলো তোমরা খুব অনায়াসেই দিতে পারবে, অনায়াসেই। সঠিক অ্যান্সার সানিয়া মির্জা, এস সেকেন্ড অডস। এটা কার আত্মজীবনী? সানিয়া মির্জার আত্মজীবনী, তাই তো? তারপরে আহিয়া শীতকালীন উৎসব মূলত পর্যটনের প্রচারের জন্য উত্তর পূর্ব রাজ্য ড্যাশ দ্বারা সংগঠিত হয়, বলো। আহিয়া উৎসব এটা কোন রাজ্যে সংগঠিত হয়ে থাকে? এটা হয়ে থাকে মেঘালয়। কোথায়? মেঘালয়। নিচের কোন দেশ প্রথম প্যারা এশিয়াড আয়োজন করেছিল? প্যারা এশিয়াড আয়োজন করেছিল কোন দেশ? প্রথম আয়োজন করেছিল চীন। ঠিক আছে, প্রথম চীন করেছিল কবে? 2010 সালে। কোথায় হয়েছিল? চীনের গুয়াংজুতে প্রথম কিন্তু প্যারা এশিয়াড হয়েছিল। আর হচ্ছে ভারতের প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। প্রথম এশিয়ান গেমস যদি বলে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম এশিয়ান গেমস, তাহলে বলবে কি? ভারতে। নিম্নলিখিত পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পীদের মধ্যে কাকে রানী দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেক উৎসবের জন্য ডাকা হয়েছিল? দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেক উৎসবের জন্য ডাকা হয়েছিল কাকে? নিম্নলিখিত পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী। কোন নৃত্যশিল্পী? কুমারী কমলা, অপশন নাম্বার 2 সঠিক আনসার।
তারপরে চলে যাব 12 নম্বরে। ভারতের সংবিধানের অনুচ্ছেদ 25 প্রদত্ত বিবেকের স্বাধীনতা নিম্নলিখিত দুটি অনুচ্ছেদের কোনটি দ্বারা শক্তিশালী হয়েছে? বলো। সংবিধানের অনুচ্ছেদ 25 প্রদত্ত যে নিচে দেওয়া হয়েছে দেখো অনুচ্ছেদ দুটো রয়েছে, বিবেকের স্বাধীনতা নিম্নলিখিত দুটি অনুচ্ছেদ কোনটি দ্বারা শক্তিশালী হয়েছে? অনুচ্ছেদ নম্বর 27 এবং 28, এই দুটো। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 350B এর সাথে সম্পর্কিত। 350B কোনটির সাথে সম্পর্কিত? ভাষাগত সংখ্যালঘুদের জন্য বিশেষ কর্মকর্তা। ভাষাগত সংখ্যালঘুদের জন্য বিশেষ কর্মকর্তা। ট্রেন টু পাকিস্তান, এই উপন্যাসটি কে লিখেছে? ট্রেন টু পাকিস্তান কিছুদিন আগেই আলোচনা করলাম, বহুবার আলোচনা করেছি এটা। খুশবন্ত সিং, খুশবন্ত সিংয়ের একটি বিখ্যাত উপন্যাস ট্রেন টু পাকিস্তান। সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম রিপোর্টের উপর ভিত্তি করে অত্যাবশ্যক পরিসংখ্যানের বার্ষিক প্রতিবেদন অনুসারে 2022 সালে নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটি ভারতের জন্মের সময় সর্বোচ্চ লিঙ্গ অনুপাত রেকর্ড করেছে? নিচের মধ্যে কোনটি জন্মের সময় সর্বোচ্চ লিঙ্গ অনুপাত রেকর্ড করেছে ভারতে? কোন কেন্দ্রশাসিত অঞ্চল? সেটা হচ্ছে লাদাখ। অপশন নাম্বার 2 লাদাখ হয়ে যাবে সঠিক আনসার। মূল সংবিধানে 395টি ধারা পার্ট ড্যাশে বিভক্ত ছিল। মূল যে সংবিধান সেই সংবিধানে 395টি ধারা আর পার্ট কটা রয়েছে, অংশ কটা রয়েছে? কটি অংশ রয়েছে? 22টি অংশ রয়েছে। তাহলে মূল সংবিধানে 22টি অংশ, 12টি তপশিলি। এই কথাটা ভালো করে মনে রাখবে, 12টি তপশিল আর হচ্ছে 395টি ধারায় বিভক্ত রয়েছে। তারপরে নরম্যান বোরলাগ, নরম্যান বোরলাগ যিনি বিশ্বের সবুজ বিপ্লবের জনক হিসেবে পরিচিত। বিশ্বের সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলাগ, ভালো করে মনে রাখো তাহলে বুঝতে পারলে। সবুজ বিপ্লবের জনক বিশ্বের হয়ে গেল নরম্যান বোরলাগ। কোন দেশের অধিবাসী ইনি? কোন দেশের অধিবাসী? ইনি হচ্ছেন একজন ইউএসের অধিবাসী। থিওসফিক্যাল সোসাইটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? থিওসফিক্যাল সোসাইটি কোন দেশে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হয়েছিল আমেরিকাতে। আমেরিকাতে প্রতিষ্ঠিত হয়েছিল। সবচেয়ে সাধারণ ভূমিকম্প কি? সবচেয়ে সাধারণ ভূমিকম্প সেটা কোন ভূমিকম্পকে বলা হয়? টেকটনিক ভূমিকম্প। টেকটনিক ভূমিকম্প সবচেয়ে সাধারণ একটি ভূমিকম্প। কোন সরকারি প্রকল্পের মূল লক্ষ্য হলো গ্রামীণ দরিদ্র যুবকদের অর্থনৈতিকভাবে স্বাধীন এবং বিশ্বব্যাপী প্রাসঙ্গিক কর্মশক্তিতে রূপান্তর করা? এটা সরকারের কোন প্রকল্প? কোন প্রকল্পের মূল লক্ষ্য ছিল? সেটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা। তারপর 21 নম্বর, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে একজন পুরস্কার বিজয়ী মোহিনী আট্টম নৃত্যশিল্পী? মোহিনী আট্টম নৃত্যশিল্পী নিচের মধ্যে কে? বলো। মোহিনী নৃত্যের সাথে যুক্ত তিনি হচ্ছেন মোহিনী আট্টম। নীনা প্রসাদ, এটা মনে হয় এই কিছুদিন আগেই আলোচনা করলাম তো, তাই কি না? নীনা প্রসাদ যিনি মোহিনী আট্টম নৃত্যের সাথে যুক্ত। পূর্ব ভারতে সবুজ বিপ্লব আনয়ন নামক প্রকল্পটি পূর্বের কয়টি রাজ্যে বাস্তবায়িত হয়েছে? সবুজ বিপ্লব আনয়ন নামক যে প্রকল্প, তো এই প্রকল্প পূর্বে কয়টি রাজ্যে বাস্তবায়িত হয়েছে? 7টি রাজ্য। 7টি রাজ্যে বাস্তবায়িত হয়েছে। ভারতের আদমশুমারি 2011 অনুসারে নিচের কোনটি 0 থেকে 6 বছর বয়সের সর্বোচ্চ জনসংখ্যার শীর্ষ 3টি রাজ্য রয়েছে? 0 থেকে 6 বছরের
বয়সের সর্বোচ্চ জনসংখ্যা। শীর্ষ যে তিনটে রাজ্য শীর্ষে রয়েছে, তো সেই তিনটি রাজ্যের মধ্যে এখানে কোনটা হবে বলো? তাদের মধ্যে একটা নাম দেওয়া রয়েছে এখানে, সেটা কোনটা? সেই রাজ্যটা হচ্ছে মহারাষ্ট্র। তিনটে রাজ্য আগে দেখে নাও। দেখো এখানে ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে 0 থেকে 6 বছর বয়সী শিশুদের সর্বাধিক জনসংখ্যা সহ শীর্ষ তিনটি রাজ্য হলো উত্তরপ্রদেশ, বিহার আর হচ্ছে মহারাষ্ট্র। উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র তিনটে রাজ্য মনে রাখলেই হবে। তারপরে ভারত 1991 সালে এনইপি ঘোষণা করে। তো এই এনইপি মানে কি? এনইপির ফুল ফর্ম জিজ্ঞেস করছি এখানে। ফুল ফর্মটা হচ্ছে কী হয়ে যাবে? নিউ ইকোনমিক্যাল পলিসি। কী হয়ে যাবে? নিউ ইকোনমিক্যাল পলিসি। অপশান নাম্বার 1 হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো, কোন ধরনের নৃত্যের জন্য শম্ভু মহারাজকে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ দেওয়া হয়েছিল? শম্ভু মহারাজ কোন সঙ্গীতের সাথে যুক্ত? বলো দেখি, বলো। কত্থক, তাই তো? কত্থক নৃত্যের সাথে যুক্ত শম্ভু মহারাজ। তারপরে মোট জাতীয় পণ্য হলো ড্যাশ দ্বারা উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য এবং পরিষেবার মোট বাজার মূল্য। মোট জাতীয় পণ্যটা হচ্ছে কি? নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের বাসিন্দাদের দ্বারা উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য এবং পরিষেবার মোট বাজার মূল্য। কোন অলিম্পিক গেমসে ভারতীয় হকি পুরুষ দল তার শেষ স্বর্ণপদক জিতেছিল? কোন অলিম্পিক গেমসে ভারতীয় পুরুষদের যে হকি টিম শেষ কবে স্বর্ণপদক জিতেছিল? সেটা হচ্ছে 1980 সালে। 1980 সালে শেষ স্বর্ণপদক জিতেছিল। এরপর কিন্তু এখনও পর্যন্ত পারেনি। তারপর নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিকতার ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন। সবথেকে উপযুক্ত বিকল্প, দুটো বিকল্প এখানে রয়েছে। একটা হচ্ছে কি? ভারতে জোয়ার ভাটা শক্তির বিকাশের প্রচুর সম্ভাবনা রয়েছে। তো এটা তো ঠিকই, আমাদের ভারতে জোয়ার ভাটা শক্তির বিকাশের প্রচুর সম্ভাবনা রয়েছে, কারণ আমাদের ভারত কিন্তু একটা নদীমাতৃক দেশ, তাই কি না? তো বিভিন্ন নদী রয়েছে আমাদের এখানে, তো জোয়ার ভাটা শক্তির বিকাশের প্রচুর সম্ভাবনা রয়েছে কিন্তু। এটা তো ঠিকই বলা রয়েছে 1 নম্বরটা। তারপরে বিতে কী রয়েছে না, হচ্ছে হিমাচল প্রদেশের মণিকরণে একটি ভূতাপীয় শক্তি কেন্দ্র চালু করা হয়েছে। তো এটাও কিন্তু ঠিক রয়েছে। তাহলে এ ও বি উভয়ই সঠিক। তাহলে এটা রয়েছে আমাদের 1 নম্বর অপশানে। তাহলে 1 নম্বর অপশান হয়ে যাবে আমাদের সঠিক আনসার। নিচের কোন অংশ বা কাঠামোটি একটি স্তূপের উপরে অবস্থিত? স্তূপের উপরের অংশে অবস্থিত নিচের মধ্যে কোনটি? হার্মিকা অপশান নাম্বার 2 সঠিক আনসার। সন্দীপ দাস নিচের কোন পারকাশন যন্ত্র বাজানোর জন্য বিখ্যাত? বলো, সন্দীপ দাস ইনি কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? সন্দীপ দাস তবলা বাদক, ইনি একজন কিন্তু বিখ্যাত তবলা বাদক। তারপর আরাকান এবং সান ড্যাশের স্বীকৃত জাতিগোষ্ঠী। কাদের স্বীকৃত জাতিগোষ্ঠী আরাকান আর সান? মায়ানমারের জাতিগোষ্ঠী। নিচের কোন রাজ্যে 37তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল? 37তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল কোন রাজ্যে? সেটা হচ্ছে আসাম। কোথায় হয়েছিল? আসামে হয়েছিল। নিচের মধ্যে কে জৈবিক শ্রেণীবিভাগে দ্বিপদ নামকরণ প্রবর্তন করেছেন? দ্বিপদ নামকরণ কে প্রবর্তন করেছেন? লিনিয়াস করেছেন। কৃষি মন্ত্রকের PRS রিপোর্ট অনুসারে কোন দুটি ফসল 2015-16 পর্যন্ত দেশের খাদ্যশস্য উৎপাদনের 78% অবদান রেখেছে? খাদ্যশস্য উৎপাদনে 78% অবদান রেখেছে PRS রিপোর্ট অনুসারে। সেটা হচ্ছে সেই দুটি ফসল কোন দুটি? গম এবং চাল এবং গম, এই দুটো ফসল। তারপরে কয়লা
পেট্রোলিয়াম এবং কেরোসিন হলো উদাহরণ। কিসের উদাহরণ এগুলো? কয়লা, পেট্রোলিয়াম এবং কেরোসিন। তো তিনটেই কিন্তু জীবাশ্ম জ্বালানি, তাই তো? জীবাশ্ম জ্বালানি, এগুলো তিনটেই জীবাশ্ম জ্বালানি। কোন সাংবিধানিক সংশোধনী আইনটি ৩৮ অনুচ্ছেদকে সংশোধন করেছে, যা রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির অধীনে গণনা করা হয়েছে এবং আয়, স্থিতি, সুযোগগুলিতে অসমতা কমানোর জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে? কোন সাংবিধানিক সংশোধনী আইনটি ৩৮ অনুচ্ছেদকে সংশোধন করেছে? ৪৪ নম্বর সংশোধনী, যেটা ৩৮ অনুচ্ছেদকে সংশোধন করেছে। কেন মাদার টেরেসা নির্মল হৃদয় ধর্মশালা প্রতিষ্ঠা করেছিল? নির্মল হৃদয় নামে ধর্মশালা প্রতিষ্ঠা করেছিল। কে করেছিল? মাদার টেরেসা। তো কেন করেছিল? কারণ এমন একটি জায়গা প্রদান করা যেখানে গুরুতর অসুস্থ ব্যক্তি শান্তিতে মারা যেতে পারে। যারা খুব গুরুতর অসুস্থ রয়েছে তারা যাতে শান্তিতে মারা যেতে পারে, সেই জন্যই কিন্তু এই নির্মল হৃদয় ধর্মশালাটি প্রতিষ্ঠা করেছিল। নিচের কোনটি সঠিকভাবে কেমোথেরাপি বর্ণনা করে? কেমোথেরাপি থেরাপিউটিক উদ্দেশ্যে রাসায়নিক ব্যবহার। থেরাপিউটিক উদ্দেশ্যে রাসায়নিক ব্যবহার। ভারতে চুক্তিবদ্ধ নাগরিক পরিষেবাগুলির জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় কে? চুক্তিবদ্ধ নাগরিক পরিষেবাগুলিকে জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় সত্যেন্দ্রনাথ ঠাকুর। সত্যেন্দ্রনাথ ঠাকুর। সুপ্রিম কোর্ট সংশোধনী আইন 2019 অনুযায়ী ভারতের প্রধান বিচারপতি বাদ দিয়ে সুপ্রিম কোর্টে অনুমোদিত বিচারকের সংখ্যা কত? সুপ্রিম কোর্টে প্রধান যে বিচারপতি তেনাকে বাদ দিয়ে বাকি আর কতজন থাকতে পারে? কতজন বিচারক থাকতে পারে? 33 জন। কতজন? 33। শাখা। শাখা হলো ভারতীয় শব্দ যা সিথিয়ান নামক লোকেদের জন্য ব্যবহৃত হয়, যারা মূলত ড্যাশের অন্তর্গত। এই যে শাখা একটি ভারতীয় শব্দ যারা মধ্য এশিয়া, কোথাকার? মধ্য এশিয়ার অন্তর্গত। তারপরে দেখো 42 নম্বর কোশ্চেন। আলাউদ্দিন খলজির দক্ষিণ সামরিক অভিযানের নেতা কে ছিলেন? আলাউদ্দিন খলজির দক্ষিণ সামরিক অভিযানের নেতা কে ছিলেন? মালিক কাফুর। মালিক কাফুর ছিলেন। মুঘল অধিকারী অমল গুজর প্রধানত ড্যাশের কাজ করতেন? মুঘল অধিকারী অমর গুজর ভূমি রাজস্ব আদায় করার কাজ করতেন। তারপরে 44 নম্বর কোশ্চেন। সাকেওয়া। সাকেওয়া হলো একটি ধর্মীয় উৎসব যা ড্যাশের কিরাত খাম্বুরাই সম্প্রদায় দ্বারা উদযাপন করা হয়। সাকেওয়া। সাকেওয়া এটা কিন্তু সিকিমের কিরাত খাম্বুরাই সম্প্রদায় দ্বারা উদযাপন করা হয় এই উৎসবটি। কিন্তু ভালো করে মনে রাখো, নিচের মধ্যে কে তবলাবাদক হিসেবে পরিচিত? ওস্তাদ জাকির হোসেন। বহুবার আলোচনা করেছি, ওস্তাদ জাকির হোসেন একজন তবলাবাদক। একটি দ্রবণে 450 গ্রাম জলে 50 গ্রাম চিনি থাকে, তাহলে দ্রবণে ভর শতাংশ দ্বারা ভরের পরিপ্রেক্ষিতে ঘনত্ব গণনা করুন। দ্রবণের ভর শতাংশ দ্বারা ভরের পরিপ্রেক্ষিতে ঘনত্ব গণনা করুন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা 10%। তো কিভাবে হলো? তো এখানে দেখে নাও, দ্রবণের ভর যেহেতু 50%, দ্রাবকের ভর কত? যেটা জল 450, তাহলে মোট ভর 500 গ্রাম।
তাহলে শতাংশ হিসেবে যদি বার করি তাহলে মোট যে দ্রবণটা ছিল মানে দ্রাব্যটা ছিল সেটা বাই মোট দ্রবণ ইন্টু 100 করলেই কিন্তু বেরিয়ে যাবে। তারপরে ভূতাত্ত্বিকরা সাধারণত কোন বিশেষ চিহ্নটি ব্যবহার করেন? পাথরের বিছানা, ফল্ট, ফ্র্যাকচার আর হচ্ছে কিউস্টাস, আগ্নেয় ডাউক, সিলের অভিযোজনের বর্ণনা করতে। বলো ভূতাত্ত্বিকরা সাধারণত কোন বিশেষ চিহ্নটি ব্যবহার করেন? চিহ্নটা হচ্ছে স্ট্রাইক এবং ডিপের মাধ্যমে তারা এইসব বর্ণনা করে থাকেন। আলেকজান্ডার আক্রমণের ফলে নিম্নলিখিত কোন রাজবংশের উদ্ভব ঘটেছিল? আলেকজান্ডারের আক্রমণের ফলে কোন রাজবংশ উদ্ভব হয়েছিল? মৌর্য রাজবংশ। কোন রাজবংশ? মৌর্য। তারল্য ফাঁদের ঘটনাটি অর্থের চাহিদা নিম্নলিখিত কোন দিকগুলি উপর ভিত্তি করে? তারল্য ফাঁদের ঘটনাটি অনুমানমূলক অপশন নাম্বার 4 সঠিক অ্যান্সার। এরপরে লাস্ট কোশ্চেন আজকে ক্লাসের 50 নম্বর কোশ্চেন। সরকার দ্বারা আরোপিত সীমা বা প্রতিবন্ধকতা অপসারণের প্রক্রিয়াটি পরিচিত উদারীকরণ। কিসের হয়ে যাবে? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 1 উদারীকরণ। তাহলে এই ছিল মোট আজকের 50খানা কোশ্চেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করলাম। তো এইভাবে রেগুলার আমাদের আলোচনা হবে, বিস্তারিত যেগুলো বলার সেগুলোও বলবো। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই সবাইকে বলবো ক্লাসটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার এখানে যুক্ত হয়ে যাও। এখানে যুক্ত হয়ে গেলে তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে। তো MTS 2023 পিডিএফ তোমরা অনেকে কমেন্ট করছো, তো এগুলো রেডি হলেই কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, তোমাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, অবশ্যই দেওয়া হবে। তো যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে জয়েন করোনি তা অবশ্যই জয়েন হয়ে যাও। জয়েন করে গেলে আমাদের ক্লাসের পিডিএফগুলো কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে।